আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমি ৩৫ পৃষ্ঠা একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে ৩৫ পৃষ্ঠার একটা কাজ দেওয়া ছিল। তো এই ৩৫ পৃষ্ঠার কাজটা আজকে সমাধান করে দিব। সো পুরো ক্লাসটা একটু মনোযোগের সাথে দেখবে আশা করি। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এটা হচ্ছে জনাব পলাশ কুমার পাল, একজন মুদি ব্যবসায়ী। 2025 সালের 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল 70,000 টাকা। উক্ত বছরে তার উত্তোলনের পরিমাণ ছিল 15,000 টাকা এবং তিনি কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি। 31 ডিসেম্বর 2025 তারিখে মোট সম্পদ 1,20,000 টাকা এবং মোট দায় 30,000 টাকা। তো আমাদেরকে বের করতে বলা হয়েছে লাভ এবং ক্ষতি বের করতে বলা হয়েছে। লাভ এবং ক্ষতি বের করতে বলা হয়েছে, লাভ অথবা ক্ষতি যে কোনো একটা বের করতে হবে। সো আমাদেরকে এই মুহূর্তে যে কাজটা করতে হবে, আমাদেরকে সূত্র মুখস্থ করতে হবে। তো এই হচ্ছে তোমার দুতরফা দাখিলা পদ্ধতি 3য় অধ্যায়। এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে তার মধ্যে খুব সহজ সূত্র হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় করার জন্য। তো দেখো, লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কিন্তু একটাই। হ্যাঁ, লাভ ক্ষতি নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হয় সেটা হচ্ছে লাভ কিংবা ক্ষতি, লাভ কিংবা ক্ষতি সমান সমাপনী মূলধন, সমাপনী মূলধন যোগ উত্তোলন, উত্তোলন বাদ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন। ওকে, সমাপনী মূলধন যোগ উত্তোলন বাদ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, এ হচ্ছে আমাদের সূত্র। এখন কথা হচ্ছে, আমরা উত্তোলন তো নর্মালি চিনে থাকি, মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো টাকা নেয়, আর অতিরিক্ত মূলধন হচ্ছে মালিক যদি প্রতিষ্ঠানে দেয়। কিন্তু প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন এটা কি? এই যে সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধন, এটা আলাদা নির্ণয় করতে হয়। তো আমরা প্রথমেই প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করব। তো প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো প্রারম্ভিক মূলধন কীভাবে নির্ণয় করতে হয়। প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক কি দায়। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, এটা কিন্তু বইয়ের মধ্যেই দেওয়া আছে সূত্রটা। তো প্রারম্ভিক সম্পদ মানে কি? 1 তারিখের সম্পদ। প্রারম্ভিক সম্পদ মানে কি? 1 তারিখের সম্পদ। তো এইখানে আমাদেরকে কি বলেছে দেখো, 2025 সালের 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল 70,000 টাকা। তার মানে আমাদেরকে কিন্তু নির্ণয় করা লাগতেছে না প্রারম্ভিক মূলধন কত ছিল, এটা আমাদের আর লেখার দরকার নেই। জাস্ট আমরা প্রারম্ভিক মূলধনের জায়গায় টাকাটা বসাই দেই। দেখো, এই যে মাইনাস চিহ্ন, এই যে ব্র্যাকেট দিলাম, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তো প্রারম্ভিক মূলধন কত পাইছি? 1 লক্ষ। প্রারম্ভিক মূলধন হচ্ছে শুধু 70,000 টাকা। এই যে 70,000 টাকা, খেয়াল করে, এই যে 70,000 টাকা। তো আমি যেহেতু 70,000 টাকা পাচ্ছি এখানে, তাহলে তো আমার আর নতুন করে কিছু লিখতে হবে না। তাহলে এই 70,000 টাকা আমি এখানে লিখে দেব, 70,000 টাকা। তারপর যোগ অতিরিক্ত মূলধন লিখব। তার আগে কি আছে দেখো, তার আগে আমাদের দরকার কি? সমাপনী মূলধন। তো সমাপনী মূলধন কত আছে দেখো, সমাপনী মানে বছরের শেষে। সমাপনী মানে কি? বছরের শেষে। তো 31 ডিসেম্বর 2025 তারিখে মোট সম্পদ এত টাকা, মোট দায় এত টাকা। তাহলে আমরা সমাপনী মূলধনটা এখান থেকে বের করতে পারবো। তাহলে এখন দেখো, সমাপনী মূলধন সমান সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট
দায়। তাহলে সমাপনী মূলধন বের করতে গেলে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়টা বাদ দিয়ে দিতে হবে। তো সমাপনী সম্পদ অর্থাৎ বছরের শেষে কোন সম্পদ তার কাছে ছিল, বছরের শেষ মানে 31 ডিসেম্বর 2000, এই যে 31 ডিসেম্বর 2000 কত সাল, 2025 সাল, 31 ডিসেম্বর 2025 সালে মোট সম্পদ 1,20,000 টাকা। তাহলে আমি লিখবো এই যে 1,20,000 টাকা লিখলাম, 1,20,000। তারপর এখান থেকে আমি বাদ দিব, কি বাদ দিব, 1,20,000 থেকে সমাপনী দায় 30,000 টাকা বাদ দিব, 30,000 টাকা বাদ দিব। তাহলে 1,20,000 থেকে 30,000 বাদ দাও, 90,000 টাকা থাকবে। অর্থাৎ সমাপনী মূলধন কত, 90,000 টাকা। তাহলে আমি এখানে সমাপনী মূলধন 90,000 টাকা লিখে দিলাম। এই যে দেখো, এই যে সমাপনী মূলধন 90,000 টাকা। এর সাথে আমি যোগ করব কি, উত্তোলন। তো এখানে লেখা থাকবে উক্ত বছরে, এই যে দেখো উক্ত বছরে তার উত্তোলনের পরিমাণ ছিল 15,000 টাকা। তাহলে উত্তোলনের পরিমাণ 15,000 টাকা, এখানে লিখে দিলাম 15,000 টাকা, 15,000 টাকা। তারপরে এই যে বিয়োগ চিহ্ন, তারপর 70,000 টাকা আছে, হ্যাঁ, প্রারম্ভিক মূলধন। এরপরে বলছে যে তিনি কোনো অতিরিক্ত মূলধন প্রতিষ্ঠানে আনে নাই। তাহলে অতিরিক্ত মূলধন যদি না এনে থাকে তাহলে অতিরিক্ত মূলধনের ঘরে আমি 0 লিখে দিলাম। এখন এখানে 90,000 আর এখানে হচ্ছে 15,000, তাহলে হয় কত, 1,05,000 টাকা, 1,05,000 টাকা। এই যে 1,05,000 টাকা, তারপর বিয়োগ করবো কত, 70,000 টাকা, 70,000 টাকা। তাহলে 1,05,000 টাকা থেকে 70,000 টাকা বাদ দাও, 1,05,000 টাকা থেকে 70,000 টাকা বাদ দাও, তাহলেই হবে। তো 1,05,000 থেকে 70,000 টাকা বাদ দিলে কত হয়, 35,000 টাকা হবে। ক্যালকুলেটারে বাদ দাও, 35,000 টাকা। তাহলে সমাপনী মূলধন যোগ উত্তোলন বাদ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, এ হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী এই অঙ্কের উত্তর হচ্ছে 35,000 টাকা। এটা হচ্ছে এই কাজ, 35,000 টাকা, হ্যাঁ, 35,000 টাকা। তোমরা যারা এখনও আমার অনলাইন কোর্সে ভর্তি হওনি তারা যত দ্রুত পারো যোগাযোগ করে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। মাত্র 1200 টাকায় তোমার হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং মাত্র 1200 টাকায় হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, 3টা বিষয় তোমার কমপ্লিট হয়ে যাবে 6 মাসে। 6 মাসের মেয়াদ এই কোর্সের, এবং এই 6 মাসের মধ্যে তোমার এই গ্রুপ সাবজেক্ট 3টা নিয়ে আর কখনোই টেনশন করতে হবে না, A+ প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেক্সট ব্যাচে আশা করি তোমার সাথে আমার দেখা হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।